আজ আমাদের চ্যানেল গল্পসমূহের পক্ষ থেকে নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ থ্রি স্টুডেন্ট। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1904 সালে। প্রধান চরিত্রে শার্লক, ওয়াটসন ও মিস্টার সোমস। গল্প পাঠে এনামুল এবং অন্যান্য চরিত্রে ব্রতদীপ, সায়ন্তন, মাইনুর ও আমি ময়ূক। পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন ও আবহ সঙ্গীতে মাইনুর। শুরু হচ্ছে আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ থ্রি স্টুডেন্ট। 1895 সাল। একসঙ্গে অনেকগুলো ঘটনার চাপে পড়ে শার্লক হোমস এবং আমাকে কয়েক সপ্তাহ একটা বিশাল বড় ইউনিভার্সিটি টাউনে থাকতে হয়েছিল। আর যে ছোট অথচ এডুকেটিভ অ্যাডভেঞ্চারের কথা বলতে যাচ্ছি সেটাও ঘটেছিল ঠিক একই সময়। এরকম একটা বেদনাদায়ক কেলেঙ্কারি যত তাড়াতাড়ি লোকের স্মৃতি থেকে মুছে যায় ততই ভালো। আর প্রতিবারের মতো এবারেও আমার বন্ধুর কয়েকটি বিশেষ গুণও প্রকাশ পেয়েছিল এই ঘটনায়। সত্যি তার বুদ্ধির জুড়ি মেলা ভার। একটা লাইব্রেরি সংলগ্ন সুসজ্জিত লজে তখন আমরা থাকছিলাম। সেখানে থেকেই হোমস প্রাচীন ইংলিশ ক্যারেক্টারগুলো নিয়ে গভীর রিসার্চ করছিল, আর তাতে এমন উল্লেখযোগ্য ফল সে পেয়েছিল যা দিয়ে একটা গোটা বই লিখে ফেলা সম্ভব। সেখানেই একদিন সন্ধ্যাবেলা আমাদের পরিচিত সেন্ট লিউকস কলেজের টিউটর ও লেকচারার মিস্টার হিলটন সোমস আমাদের সঙ্গে দেখা করতে এলেন। মিস্টার সোমস দীর্ঘদেহী, শীর্ণকায়, কিছুটা নার্ভাস ও উত্তেজনা প্রবণ মানুষ। তাকে কিছুটা অস্থির স্বভাবের লোক বলেই জানতাম, কিন্তু সেদিন তাকে এত বেশি উত্তেজিত অবস্থায় দেখেছিলাম যে স্পষ্টই বুঝতে পারলাম কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটেছে। মিস্টার হোমস, আমার বিশ্বাস আপনি আপনার মূল্যবান সময়ের কিছুটা সময় আমার জন্য খরচ করতে পারবেন। সেন্ট লিউকসে অত্যন্ত বিচ্ছিরি একটা ঘটনা ঘটে গেছে। সত্যি বলতে কি, ঘটনাক্রমে আপনি ওই শহরে উপস্থিত না থাকলে যে আমি কি করতাম তা জানি না। হোমস বলল, এই মুহূর্তে আমি খুবই বিজি। আমি বলি কি, আপনারা বরং পুলিশের সাহায্য নিন। না না মিস্টার হোমস, সেটা একেবারেই অসম্ভব। একবারে আইনের দ্বারস্থ হলে সেখান থেকে বেরিয়ে আসা তো প্রায় অসম্ভব। অথচ ঘটনাটা এমনই যে কলেজের স্বার্থে কোনো রকম ঝামেলা এড়িয়ে যাওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার বুদ্ধি ক্ষমতার কথা আমি ভালো মতোই জানি। পৃথিবীতে একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আপনার কাছে আমার একমাত্র রিকোয়েস্ট, দয়া করে আপনি আমায় ফেরাবেন না প্লিজ। বেকার স্ট্রিটের আরামদায়ক পরিবেশ ছেড়ে আসার পর থেকেই আমার বন্ধুর মেজাজ ভালো যাচ্ছে না। তার স্ক্র্যাপ বুক, রাসায়নিক যন্ত্রপাতি এসব ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে থাকার অভ্যেস। সেসব ছেড়ে থাকা তার পক্ষে বড়ই অসুবিধেজনক। কিছুটা বাধ্য হয়েই সম্মতি দেওয়ার ভঙ্গিতে সে কাঁধ ঝাঁকুনি দিল, আর আমাদের অতিথি হুড়মুড় করে উত্তেজিত অঙ্গভঙ্গি সহকারে তার কাহিনী বলতে শুরু করলেন। মিস্টার হোমস, প্রথমেই বলা দরকার যে আগামীকাল ফর্টেক্স স্কলারশিপ পরীক্ষার প্রথম দিন। পরীক্ষকদের মধ্যে আমিও আছি। আমার বিষয় গ্রিক। ফার্স্ট পেপারে ছাত্রদের জন্য একটা মস্ত বড় আনসিন প্যাসেজ থেকে গ্রিক থেকে ইংরেজিতে অনুবাদের জন্য দেওয়া হয়েছে। পরীক্ষার খাতাতেই ছাপা থাকে এই প্যাসেজটা। কাজেই কোনো পরীক্ষার্থী যদি আগে থেকে প্যাসেজটা তৈরি করে নিয়ে যেতে পারে তাহলে স্বভাবতই বিলক্ষণ সুবিধা হবে তার। তাই সেই কারণেই প্রশ্নপত্রটি গোপন রাখার জন্য বিশেষ নজর দিতে হয়। আজ 3টে নাগাদ এই প্রশ্নপত্রের প্রুফটা ছাপাখানা থেকে আমার কাছে আসে। যে অনুচ্ছেদটা তৈরি করতে হবে সেটি হলো থিউসিডাইজের একটা অংশ। অ্যাকচুয়ালি মূল রচনাটা নির্ভুল হওয়া দরকার, তাই বেশ যত্ন সহকারে প্রুফটা দেখছিলাম। 4:30টার সময় আমার কাজ শেষ হলো না। এদিকে এক বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার বাড়িতে চা খেতে যাব, তাই ডেস্কের উপর প্রুফটা রেখেই চলে যাই। ঘণ্টাখানেকেরও বেশি হবে বাইরে ছিলাম। আপনি তো জানেন মিস্টার হোমস, আমাদের কলেজের দরজাগুলো ভেতরে বাইরে দুরকম হয়। ভেতর থেকে থাকে সবুজ রঙের পুরো পশমি কাপড়ের আবরণ, আর বাইরের দিকে ভারী এক কাঠের পাল্লা। বাইরের দরজার কাছে পৌঁছতেই তাতে একটা চাবি ঝুলতে দেখে আমি খুবই অবাক হলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বা ভুলে ফেলে গেছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি না, তা তো নয়। আর যতদূর জানি আরেকটা ডুপ্লিকেট চাবি আছে আমার একমাত্র চাকর ব্যানিস্টারের কাছে।
আজ 10 বছর হলো ব্যানিস্টার আমার সবকিছু দেখাশোনা করে আসছে, আর তার সততা সম্বন্ধে তিলমাত্র সন্দেহ আমার নেই। ভালো করে লক্ষ্য করে বুঝলাম চাবিটা তারই। আমি চা খাবো কিনা তা জিজ্ঞেস করতেই ঘরে ঢুকেছিল, তারপর বেরিয়ে আসার সময় ভুল করে চাবিটা দরজাতেই ফেলে আসে। অত্যন্ত অসাবধানীর মতো কাজ। আমি বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই নিশ্চয়ই এসেছিল ও ঘরের মধ্যে। এটা অন্য কোনো সময় হলে এই চাবি ভুলে যাওয়ার ঘটনাটা কিছু মনে হতো না, কিন্তু আজকের ব্যাপারটা পুরো অন্যরকম। টেবিলের দিকে চোখ পড়তেই বুঝলাম কে যেন আমার সব কাগজপত্র লন্ডভন্ড করে দিয়ে গেছে। লম্বা লম্বা 3টে স্লিপ কাগজে প্রুফটা এসেছিল। 3টে কাগজই একসঙ্গে রেখে গেছিলাম আমি, আর ঘরে ঢুকে দেখলাম 3টি কাগজই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হোমস এই প্রথম একটু নড়ে চড়ে বসলো, বলল, প্রথম পাতাটা মেঝের উপর, দ্বিতীয়টা জানলায়, আর তৃতীয়টা যেখানে রেখে গিয়েছিলেন সেখানে, তাই তো? এক্স্যাক্টলি মিস্টার হোমস। তাজ্জব ব্যাপার, আপনি কি করে জানলেন? দয়া করে আপনি বলে যান। ক্ষণিকের জন্য ভেবেছিলাম বুঝিবা ব্যারিস্টারই ক্ষমাহীন অপরাধটা করেছে। আমার অবর্তমানে খুশি মতো নাড়াচাড়া করে দেখেছে আমার কাগজপত্র, কিন্তু সে এই অভিযোগ এক বাক্যে অস্বীকার করে। আর সে সত্যি কথা বলছে বলেই আমার মনে হয়। এরকমও হতে পারে যে এখান থেকে যেতে যেতে কেউ দরজায় চাবিটা দেখতে পায়, আর সে আগে দিয়েই জানতো যে আমি বেরিয়ে গেছি, তাই ভেতরে ঢুকেছিল আমার কাগজপত্র চোখ বুলিয়ে নিতে। মিস্টার হোমস, বুঝতেই পারছেন এই জিনিসটা একদম মোটা টাকার ব্যাপার, কারণ স্কলারশিপটা খুবই মূল্যবান। কাজেই যে কোনো বিবেকহীন ছাত্র সতীর্থদের চাইতে বেশি নম্বর পাওয়ার জন্য এই ঝুঁকিটা নিতেই পারে। এই ঘটনার পর ব্যানিস্টার খুবই ভেঙে পড়েছে। যখন সে জানতে পারে যে কাগজপত্রগুলো হাতানো হয়েছে, তখন তার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। তাড়াতাড়ি করে ওকে একটু ব্র্যান্ডি খাইয়ে চেয়ারে বসিয়ে দিয়ে সারা ঘরটা একটু করে পরীক্ষা করতে লাগলাম। আর তখনই দেখলাম এদিকে সেদিকে ছড়ানো কাগজ ছাড়াও আগন্তুক তার অনধিকার প্রবেশের আরো কিছু চিহ্ন রেখে গেছে ঘরের মধ্যে। জানলার কাছে টেবিলের উপর পেন্সিলের কাঠের গুঁড়ো দেখে বুঝলাম একটা পেন্সিল ছুচুলো করা হয়েছিল সেখানে। একটা ভাঙা শিশু পড়ে ছিল টেবিলের উপর, অর্থাৎ রাস্কেলটা বেজায় তাড়াহুড়ো করে কাগজটাকে নকল করতে গিয়ে পেন্সিলের শীষ ভেঙে ফেলে। কাজেই বাধ্য হয়ে পেন্সিল ছুলে আবার নতুন শীষ বার করে নিতে হয় তাকে। এক্সিলেন্ট, ভাগ্য আপনার সহায় দেখছি, বলে উঠল হোমস। ঘটনার প্রতি যতই তার মনোযোগ আকৃষ্ট হচ্ছিল, ততই তার মেজাজও ফিরে আসছিল। এই সব নয় মিস্টার হোমস, আরও আছে। আমার একটা নতুন লাল চামড়ার ঢাকা মসৃণ লেখার টেবিল আছে। আমি হলফ করে বলতে পারি, এমনকি ব্যানিস্টারও বলতে পারবে, টেবিলটাতে 1 ফোঁটা আঁচড়ের দাগ ছিল না। আর এখন সেখানে দেখছি প্রায় 3 ইঞ্চি লম্বা একটা দাগ, পরিষ্কার একটা কাটার দাগ। শুধু তাই নয়, টেবিলের উপর কাদা মাটি বা অন্য কোনো নরম পদার্থের একটা ছোট্ট বলও পেলাম। বলটার গায়ে ফুটকি দাগ দেখে করাচ্ছেরা কাঠের গুঁড়ো বলে মনে হলো। আমার দৃঢ় বিশ্বাস যে লোকটা আমার কাগজপত্র ঘেঁটে গেছে। আর এসব চিহ্ন তারই। পায়ের ছাপ বা লোকটাকে শনাক্ত করার মতো অন্য কোনো প্রমাণ ঘরে পেলাম না। আমি তো প্রায় দিশেহারা হয়ে বলেছিলাম, কিন্তু হঠাৎ আমার মনে পড়লো আপনি শহরেই আছেন, তাই অ্যাকচুয়ালি আপনার কাছে চলে এলাম। মিস্টার হোমস, প্লিজ এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করতেই হবে আপনাকে, প্লিজ। একবার আমার অবস্থাটা ভাবুন। হয় আমায় লোকটাকে ধরতে হবে, না হয় নতুন প্রশ্নপত্র বানানো অবধি পরীক্ষা বন্ধ রাখতে হবে। কিন্তু সব কথা প্রকাশ না করে তো সেটা করা যাবে না। ফলে বুঝতেই পারছেন, কথাটা যদি বাঁচকান হয় আর ওই কেলেঙ্কারি ঘটনা যদি চারপাশে ছড়িয়ে পড়ে, তাহলে শুধু কলেজের নয়, গোটা ইউনিভার্সিটির অপমান হবে। তাই সিধে চলে এসেছি এই কেস আপনার হাতে তুলে দিতে। উঠে ওভারকোটটা গায়ে চাপিয়ে হোমস বলল, ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে পারলে সত্যিই খুব খুশি হব আমি। দরকার মতো পরামর্শ আপনাকে দেব। কেসটা একেবারেই নিরস নয়, মোটামুটি ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে। আচ্ছা, আগে বলুন তো, পেপারগুলো আসবার পর আপনার সাথে কেউ দেখা করতে ঘরে এসেছিল? এসেছিল। ওই একই তলায় তরুণ ভারতীয় ছাত্র দৌলতরাম থাকে। পরীক্ষা সম্বন্ধে কিছু খোঁজ খবর নিতে এসেছিল। সেও কি পরীক্ষায় বসছে? হ্যাঁ। তখন কি পেপারগুলো আপনার টেবিলেই ছিল? আমার যতদূর বিশ্বাস, গোল করে পাকানো ছিল কাগজগুলো। আচ্ছা, ওটা যে প্রুফ, সেটা বোঝার কি কোনো উপায় ছিল? হয়তো ছিল।
আর কেউ ঘরে ঢুকেছিল? না, আর কেউ জানতো কি যে আপনার ঘরে প্রুফ আছে? ছাপাখানার লোক ছাড়া আর কেউ না। আর ব্যানিস্টার? না না, ও কি করে জানবে? কেউই জানতো না। আচ্ছা, এই ব্যানিস্টার এখন কোথায় আছে? সে তো খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে চেয়ারে শুয়ে রেখে জলদি আপনার কাছে ছুটে এসেছি। দরজা খোলা রেখে এসেছেন? পেপারগুলো আগে তালা চাবি দিয়ে রেখেছি ভেতরে। তাহলে মিস্টার সোমস, ব্যাপারটা মোটামুটি দাঁড়াচ্ছে এই যে ভারতীয় ছাত্র দৌলত রাম যদি পাকানো কাগজগুলোকে প্রুফ বলে চিনে না থাকে, তাহলে যে লোক কাগজগুলোকে হাতড়েছে সে ওখানে হঠাৎই এসেছিল ওগুলোর কথা না জেনেই। আমারও তাই মনে হয়। হোমস একটা রহস্যময় হাসি হাসল, বলল, চলুন ঘুরে আসা যাক এক চক্কর। এ কিন্তু তোমার কেস নয় ওয়াটসন, মানসিক ব্যাপার, ফিজিক্যাল নয়। আচ্ছা বেশ বেশ, ইচ্ছা হলে চলে এসো। মিস্টার সোমস, আমরা প্রস্তুত। আমাদের মক্কেলের বসবার ঘরের লম্বা নিচু জাফরি কাটা জানলাটা পুরনো কলেজের প্রাচীন শ্যাওলা ধরা উঠোনের দিকটায় খোলা। গথিক প্যাটার্নের খিলান দেওয়া দরজা দিয়ে ঢুকেই একটা জীর্ণ পাথরের সিঁড়ি উঠে গেছে। মিস্টার সোমস এর ঘরটা একতলায়। উপরে থাকে 3টে ছাত্র, প্রতি তলায় একজন করে। ঘটনাস্থলে যখন পৌঁছলাম তখন গোধূলি নেমে এসেছে। হোমস থেমে গিয়ে জানলাটা সাগ্রহে দেখতে লাগলো। তারপর এগিয়ে গিয়ে আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে গলাটা বের করে ভেতরে তাকালো। আমাদের পণ্ডিত পথ প্রদর্শক বললেন, সে নিশ্চয়ই এই দরজা দিয়ে ঢুকেছিল, কারণ এই দরজা ছাড়া এই ঘরে আর কোনো ঢোকার রাস্তা নেই। ও তাই বুঝি? কথাটা বলে মিস্টার সোমসের দিকে তাকিয়ে হোমস একটু অদ্ভুতভাবে হাসল। বেশ বেশ, এখানে যদি কিছু নাই পাওয়া যায় তাহলে চলুন আমরা বরং ভেতরেই যাই। বাইরের দরজা তালাটা খুলে লেকচারার আমাদের নিয়ে ঘরে ঢুকলো। আমরা দরজার কাছে দাঁড়াতেই হোমস কার্পেটটা ভালো করে পরীক্ষা করলো। বলল, দেখছি এখানে কোনো চিহ্নই নেই। অবশ্য এরকম শুকনো খটখটের দিনে তা আশা করাও অন্যায়। বাই দ্য ওয়ে, আপনার চাকরটি দেখছি বেশ সুস্থ হয়ে গেছে। আপনি তো তাকে চেয়ারে রেখে গিয়েছিলেন বললেন, কোন চেয়ারটা বলতে পারবেন? ওই যে জানলার বাসেরটা। এই ছোট্ট টেবিলের কাছে। আচ্ছা, এখন ভেতরে আসতে পারেন। কার্পেট দেখা হয়ে গেছে আমার। আগে এই ছোট্ট টেবিলকেই ধরা যাক। অবশ্য যা ঘটেছে তা খুবই পরিষ্কার। লোকটা ঢুকে মাঝখানের টেবিল থেকে একটার পর একটা পেপার তুলে নিয়েছিল। সেগুলো নিয়ে জানলার পাশের টেবিলে চলে গিয়েছিল, কারণ আপনি যখন উঠোন পার হয়ে আসবেন তখন সে ওখান থেকে আপনাকে দেখতে পেয়ে অনায়াসে পালিয়ে যেতে পারবে। মিস্টার সোমস বললেন, প্রকৃতপক্ষে সে তা পারতো না, কেননা আমি পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকেছিলাম। বাহ, খুব ভালো কথা। সে যাই হোক, তার মনে যে এই চিন্তাটাই ছিল আমি নিশ্চিত। আচ্ছা, কই পেপারগুলো দেখি। এই নিন। না, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। মোস্ট প্রবাবলি এটাই সে প্রথম কপি করা শুরু করে। খুব অল্প কথায় লিখলেও কতক্ষণ সময় লাগতে পারে? মিনিট 15-র কম তো নয়। প্রথমটা কপি হয়ে যেতেই সেটা ফেলে দিয়ে পরেরটা তুলে নেয়, আর ঠিক সেই সময় আপনি ফিরে আসেন। আপনাকে আসতে দেখে তড়িৎ গতিতে পালিয়ে যায় সে, খুবই তাড়াতাড়ি, কারণ তার উপস্থিতি আপনি ধরতে পারবেন জেনেও সে পেপারগুলোকে যথাস্থানে রেখে যাওয়ার সময় পায়নি। আচ্ছা, দরজা দিয়ে ঘরে ঢোকার সময় সিঁড়িতে কারো দ্রুত পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন? না, সেরকম কোনো শব্দ শুনেছি বলে তো মনে হয় না। এই দেখুন, তাকে এত দ্রুত লিখতে হয়েছিল যে পেন্সিলটা ভেঙে গিয়েছিল, তাই পুনরায় সেটাকে ছুঁচলো করতে হয়েছে তাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট ওয়াটসন। পেন্সিলটা সাধারণ পেন্সিল নয়। হ্যাঁ, আকারে সাধারণ পেন্সিলের মতোই, শীষটা নরম, আউটার কালার ডার্ক ব্লু, রূপলি অক্ষরে নির্মাতার নাম লেখা। অনেক ব্যবহারের পর এখন তার দৈর্ঘ্য দাঁড়িয়েছে 1.5 ইঞ্চি। এরকম একটা পেন্সিলের খোঁজ করুন মিস্টার সোমস, তাহলেই অপরাধীকে পেয়ে যাবেন। একই সঙ্গে জুড়ে দিই, একটা বড় ভোঁতা ছুরিও আছে তার কাছে। এই দিন আরও একটা সূত্র পেয়ে গেলেন। মিস্টার সোমস তখন তথ্যের এহেন বন্যায় বেশ খানিকটা অভিভূত হয়ে পড়েছেন। অন্যান্য পয়েন্টগুলো না হয় বুঝলাম, কিন্তু
দৈর্ঘ্য সম্পর্কে যা বললেন মানে? হোমস একটা ছোট কাঠের চিলতে তুলে ধরল, যেখানে দুটো এন অক্ষর খোদাই করা রয়েছে। বুঝতে পারছেন? না, এখনো ঠিক বুঝতে পারছি না। ওয়াটসন, চিরকালই তোমার ওপর অনেক অবিচার করে এসেছি। এদিক দিয়ে তুমি একলা নও, আরো অনেকে আছেন। এই এনএন অক্ষর দুটো কি হতে পারে বলো তো? এটা একটা শব্দের শেষের দুটো অক্ষর। তুমি তো জানো জোহান ফিবার হচ্ছে সবচেয়ে নামকরা পেন্সিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। জোহান শব্দের পর সাধারণত পেন্সিলের কতখানি অংশ অবশিষ্ট থাকে তা অনুমান করা কি খুব কঠিন? ছোট টেবিলটাকে কাত করে ইলেকট্রিক ল্যাম্পের দিকে ফিরিয়ে ধরল হোমস। ভেবেছিলাম যে কাগজে সে লিখেছিল সেটা যদি পাতলা হয়, সে লেখার কিছুটা দাগ এই মসৃণ টেবিলের গায়ে পড়তে পারে। না, সেরকম কিছুই দেখতে পাচ্ছি না এখানে। এখানে আর কিছু জানা যাবে বলে তো মনে হয় না আমার। এবার মাঝখানের টেবিলটা দেখা যাক। আপনি বোধহয় কাদামাটির এই ছোট গুলির মতো বলটার কথাই বলেছিলেন, তাই না? আকারে অনেকটা পিরামিডের মতো, ভিতরটাও প্রায় ফাঁপা। ঠিকই বলেছেন মিস্টার সোমস, কড়ার চেরা কাঠের গুঁড়োর মতোই কয়েকটা গ্রেন দেখা যাচ্ছে বটে। খুবই ইন্টারেস্টিং। আর এই কাটাটা বটে, দেখছি সত্যি সত্যি ছিঁড়ে দুভাগ হয়ে গেছে চামড়াটা। শুরু হয়েছে পাতলা আঁচড় দিয়ে আর শেষ হয়েছে খাঁজ কাটা গর্তে। মিস্টার সোমস, এই কেসটার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই। ওই দরজাটা দিয়ে কোথায় যাওয়া যায়? আমার শোবার ঘরে। ফিরে এসে আপনি ও ঘরে গিয়েছিলেন? না না, সোজা আপনার কাছে গিয়েছিলেন। ভেতরটা একবার চোখ বুলিয়ে নিতে চাই। বাহ, ভারী সুন্দর ঘর তো। দিব্যি সেকেলে কায়দায় সাজানো। মেঝে পরীক্ষা না হওয়া পর্যন্ত মিনিটখানেক অপেক্ষা করুন। এই পর্দাটা কিসের? পেছনে পোশাক টোশাক বুঝি? এই ঘরে কেউ যদি লুকোতে চায় তাহলে তার আদর্শ স্থান হলো এইখানটা। কেননা বেডটা অত্যন্ত নিচু, ওয়ার্ড্রোবটাও বেজায় পাতলা। আশা করি ওখানে কেউ নেই। হোমস যখন পর্দাটা ধরে টান দিল, তখন তার শরীরে দৃঢ় ও সতর্ক ভঙ্গি দেখে আমার মনে হলো যে আচমকা কারো বেরিয়ে আসার জন্য প্রস্তুত হয়েই ও পর্দায় হাত দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে পর্দা সরানোর পর আলনা থেকে ঝুলনো 3-4টে স্যুট ছাড়া আর কারো টিকিও দেখা গেল না। ঘুরে দাঁড়ালো হোমস, আর তারপরেই হঠাৎ ঝুঁকে পড়ল মেঝের ওপর। আরে, এটা কি? জিনিসটা একটা ছোট্ট পিরামিড, কালো রঙে পুটিন জাতীয় উপাদানে তৈরি। বেডরুমের টেবিলের ওপর যে পিরামিডটা পাওয়া গেছে হুবহু সেই রকম। হাতের তালুর ওপর জিনিসটা রেখে প্রখর ইলেকট্রিক ল্যাম্পের নিচে ধরল হোমস। মিস্টার সোমস, আপনার অতিথি তো দেখছি শোবার ঘর আর বসবার ঘর দু জায়গাতেই চিহ্ন রেখে গেছে। কিন্তু কিন্তু এখানে সে কি করতে এসেছিল? খুবই সিম্পল। অপ্রত্যাশিতভাবে দুম করে ফিরে এলেন আপনি। কাজেই আপনি একেবারে দোরগোড়ায় না এসে পৌঁছানো পর্যন্ত তার পক্ষে হুঁশিয়ার হওয়ার কোনো উপায় ছিল না। এক্ষেত্রে কি করা উচিত তার? ধরা পড়বার মতো যা কিছু ছিল সব তুলে নিয়ে তীর বেগে ঢুকে পড়ল আপনার শোবার ঘরে লুকোনোর জন্য। কি আশ্চর্য মশাই! আপনি কি বলতে চান যে যতক্ষণ আমি ব্যানিস্টারের সাথে কথা বলছিলাম তখন আসল লোকটা খাপটি মেরেছিল এই ঘরেই, আর আমি তার কিছুই জানতে পারিনি? আমার তো তাই ধারণা। কিন্তু আরও একটা বিকল্প রাস্তা থাকতে পারে মিস্টার হোমস। আপনি আমার শোবার ঘরের জানলাটা লক্ষ্য করেছেন? জাফরি কাটা কাঁচের সার্সিওয়ালা শীষের ফ্রেম, 3টে আলাদা আলাদা জানলা, একটায় কবজা লাগানো, এবং এত বড় যে অনায়াসেই একজন লোক ঢুকতে পারে। ঠিক তাই। উঠোনের দিকে কোণ করে থাকায় জানালার খানিকটা প্রায় অদৃশ্য থাকে বললেই চলে। নিশ্চয়ই ওই দিক দিয়েই লোকটা ভেতরে ঢুকেছিল। দিয়ে শোবার ঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় কিছু কিছু চিহ্ন ফেলে যায়, আর সবশেষে দরজাটা খোলা পেয়ে সেখান থেকে পালায়। হোমস অধৈর্য হয়ে মাথা নাড়তে লাগলো, বলল, আমাদের আরও একটু র্যাশনাল হতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন 3জন ছাত্রই ওই সিঁড়িটা ব্যবহার করে এবং আপনার দরজার পাশ দিয়েই সচরাচর যাতায়াত করে। হ্যাঁ, তা করে। 3জনেই পরীক্ষায় বসছে? হ্যাঁ। 3জনের মধ্যে সবচেয়ে বেশি কাকে সন্দেহ হয় আপনার?
এটা বড় কঠিন প্রশ্ন করলেন মিস্টার হোমস। কাউকে বিনা প্রমাণে সন্দেহ করাটা ঠিক হবে না। সন্দেহই শোনা যাক না, প্রমাণ খোঁজার ভার আমার। তাই যদি হয় তো সংক্ষেপে কয়েকটা কথায় 3 জন স্টুডেন্টের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। নিচের তলায় থাকে গিলক্রিস্ট। ছাত্র হিসেবে ভালো, খেলোয়াড় হিসেবেও সুনাম আছে। কলেজের রাগবি আর ক্রিকেট টিমে খেলে। হাউস রেস ও লং জাম্পের পুরস্কারও পেয়েছে। তার বাবা জাভেজ গিলক্রিস্ট হর্স রেসের মাঠে সর্বস্ব হারিয়েছেন, ফলে ছেলেটার আর্থিক অবস্থা খুবই খারাপ। তবে সে কঠোর পরিশ্রমী ও উদ্যমশীল। পরীক্ষায় ওর ফলাফল ভালোই হবে। দোতলায় থাকে ভারতীয় ছাত্র দৌলত রাম। ছেলেটি বেশ শান্তশিষ্ট কিন্তু আগাগোড়া রহস্যময়। সব ভারতীয়রাই যা হয় আর কি। পড়াশোনায় সে ভালোই, যদিও সব সাবজেক্টের মধ্যে গ্রিকেই সে কাঁচা। তার চলন চালন নিয়ম মাফিক ও ধীর স্থির। একেবারে উপরে থাকে মাইলস ম্যাকলারেন। পড়াশোনা করলে সে খুব ভালো ছেলে হয়ে উঠতে পারত, কিন্তু সে বড্ড বেহারা, ফুর্তিবাজ ও দুর্নীতিপরায়ণ। ফার্স্ট ইয়ারে একটা তাসের কেলেঙ্কারিতে তাকে কলেজ থেকে রেস্টিকেট করে দেওয়ার জোগাড় হয়েছিল। সারাটা বছর সে আলসেমি করে কাটিয়েছে, কাজেই তার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা 16 আনা। তাহলে একেই আপনার সন্দেহ হয়? অত দূর যাওয়ার সাহস আমার নেই, তবে 3 জনের মধ্যে তার পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী। এক্স্যাক্টলি মিস্টার সোমস। এবার আপনার চাকর ব্যানিস্টারকে একবার দেখতে চাই। লোকটা আকারে ছোটখাটো, সাদাটে পরিষ্কার কামানো মুখ, ধূসর রঙের কাঁচা পাকা চুল। বয়স ওই বছর 50। রোজকার শান্তশিষ্ট জীবনের এই আকস্মিক পরিবর্তনের ঘোর তখনও ঠিক কাটিয়ে উঠতে পারেনি সে। স্নায়বিক দুর্বলতার জন্য থেকে থেকে তার গোলগাল মুখটা কেঁপে উঠছিল। হাতের আঙুলগুলো পর্যন্ত স্থির রাখতে পারছিল না বেচারা। মিস্টার সোমস বললেন, এই যাচ্ছেটাই ব্যাপারটার একটা বিহিত করা দরকার, তাই আমরা তদন্ত শুরু করেছি ব্যানিস্টার। হ্যাঁ স্যার। হোমস বলল, শুনলাম দরজায় চাবি ফেলে গিয়েছিলে তুমি। ইয়েস স্যার। যেদিন প্রুফগুলো ঘরের মধ্যে এলো ঠিক সেই দিনই তুমি চাবি খুলে নিতে ভুলে গেলে। ব্যাপারটা খুব আনন্যাচারাল নয়? ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক স্যার, কিন্তু এর আগেও মাঝে মাঝে এমন ভুল আমার হয়েছে। ঘরে ঢুকেছিলে কখন? 4:30 নাগাদ, মিস্টার সোমসের চা খাওয়ার সময়। তখন উনি ঘরে নেই দেখে তখনই আমি বেরিয়ে যাই। টেবিলের ওপর রাখা পেপারগুলো লক্ষ্য করেছিলে? না স্যার, সেভাবে লক্ষ্য করিনি। সব মানলাম, কিন্তু দরজা থেকে চাবি খুলে নিতে ভুলে গেলে কেন? আমার হাতে চায়ের ট্রে ছিল, ভাবলাম ফিরে এসে নিয়ে যাব চাবিটা, তারপর ভুলে গেছি। বাইরের দরজায় স্প্রিং লক লাগানো আছে? না স্যার। ও, মানে দরজাটা সারাক্ষণই খোলা ছিল। ইয়েস স্যার। মিস্টার সোমস যখন ফিরে এসে তোমাকে ডাকলেন তুমি খুবই বিচলিত হয়ে পড়েছিলে। এটা কেন? আসলে স্যার, এত বছর এখানে আছি, কিন্তু এরকম ঘটনা তো কোনো দিন ঘটেনি। প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল আমার। বুঝলাম। যখন বুঝলে শরীর খারাপ লাগছে তখন কোনখানটায় ছিলে তুমি? কোনখানে ছিলাম স্যার? কেন, এই দরজার পাশেই এখানে। স্ট্রেঞ্জ, কাছের চেয়ার থাকতে এতটা এগিয়ে গিয়ে ওই কোনার চেয়ারটায় বসলে কেন? জানি না স্যার, মানে বসার জায়গা নিয়ে তখন আমি এত ভাবিনি। এই ব্যাপারে ও বিশেষ কিছু জানে বলে তো মনে হয় না মিস্টার হোমস। খুব অসুস্থ দেখাচ্ছিল ওকে, ছাইয়ের মতো একদম ফ্যাকাশে হয়ে গেছিল। মিস্টার সোমস চলে যাওয়ার পর এই ঘরে ছিলে তুমি? হ্যাঁ, মিনিট খানেকের জন্য ছিলাম, তারপর দরজায় তালা দিয়ে নিজের ঘরে চলে যাই আমি। কাকে সন্দেহ হয় তোমার? কারণ নাম নেওয়ার সাহস আমার নেই স্যার। এই ধরনের নোংরা কাজ করে লাভবান হওয়ার মতো প্রবৃত্তি এই ইউনিভার্সিটিতে কোনো ভদ্রলোকের আছে বলে মনে হয় না আমার। না স্যার, আমার তা বিশ্বাস হয় না। ব্যাস, এতেই হবে। ও, আরেকটা কথা, এই যে 3 জন ভদ্রলোকের দেখাশোনা করো তুমি, ওদের কাউকে কিছু বলনি তো? না স্যার, একটা অক্ষরও বলিনি। ওদের কারোর সঙ্গে দেখা হয়েছে? না স্যার। বেশ বেশ। মিস্টার সোমস, আপনার অনুমতি হলে একবার বাড়ির চত্বরটা ঘুরে দেখতে চাই। সন্ধ্যের বিষণ্ণ আধার ঘন হয়ে আসছিল। তারই মাঝে 3টে হলুদ রঙের চৌকোনো আলো ঝকমক করে উঠল আমাদের মাথার ওপর। ওপরে তাকিয়ে হোমস বলল, আপনার 3টে পাখি দেখছি নিজের নিজের বাসায় রয়েছে। আরে ও কি, ওদের মধ্যে একজন দেখছি দারুণ অশান্তিতে ছটফট করছে। পর্দার ওপর
আচমকা ভেসে উঠল ভারতীয় ছাত্রের কুচকুচে কালো ছায়া। দ্রুত গতিতে ঘরময় পায়চারি করছে সে। হোমস বলল, আমি ওদের প্রত্যেককে একটু দেখতে চাই। কোনো অসুবিধা নেই, আপনি আপনার সুবিধার মতো কাজ করুন। এই যে এই ঘরগুলি দেখছেন, এগুলো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো ঘর, কাজেই কোনো টুরিস্টের পক্ষে এগুলো দেখতে যাওয়া অস্বাভাবিক কিচ্ছু নয়। চলুন, আমি নিজে আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। গিলক্রিস্টের দরজায় টোকা মারার সঙ্গে সঙ্গেই হোমস বলল, আচ্ছা, নাম বলবেন না প্লিজ। দরজা খুলে এসে দাঁড়ালো ছিপছিপে চেহারার দীর্ঘতনু একটি যুবা পুরুষ। সোনালি রেশমের মতো তার এক মাথা হালকা চুল। আমাদের আগমনের উদ্দেশ্য শুনে সাদরে অভ্যর্থনা জানালো ভেতরে। মধ্যযুগীয় গার্হস্থ্য স্থাপত্যের কতকগুলো বিচিত্র নিদর্শন ছিল ঘরের ভেতর, সত্যি সত্যি দেখবার মতো। একটা দেখে তো হোমস এতই বিমুগ্ধ হয়ে গেল যে তার নিজস্ব নোট বইতে তার কিছু নকশা আঁকতে গিয়ে পেন্সিলটাই ভেঙে ফেলল। পেন্সিলের শীষ ভেঙে যাওয়ায় গিলক্রিস্টের কাছ থেকে একটা পেন্সিল ধার চেয়ে নিল হোমস। সব শেষে একটা ছুরি নিয়ে পেন্সিলটা সানিয়ে নিল। ভারতীয় ছাত্রটির ঘরেও সেই একই আশ্চর্য দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ছেলেটি চুপচাপ, বেঁটে এবং নাকটা বড়শির মতো, আর চোখে আমাদের কার্যকলাপ লক্ষ্য করতে লাগলো সে। হোমসের কাজ শেষ হলে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বেশ বুঝলাম আমাদের বিদায় দিয়ে সে খুশিই হলো। কিন্তু উভয় ক্ষেত্রে হোমস যে তার অভীপ্সিত সূত্রের সন্ধান পায়নি তা পরিষ্কার বুঝতে পারলাম ওর মুখ দেখে। তৃতীয় ক্ষেত্রটিতে আমাদের চেষ্টা একেবারেই ব্যর্থ হলো। টোকা মারা সত্ত্বেও দরজা খোলা তো দূরের কথা, ভেতর থেকে এমন এক পশলা কটু ভাষার বর্ষণ ভেসে এলো যা বলার মতো নয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাগের চোটে লাল হয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন মিস্টার সোমস। বদরাগী ছোকরা অবশ্য জানতো না যে আমি টোকা মেরেছি দরজায়, তাহলেও ওর ব্যবহার অত্যন্ত বাজে, অভদ্র, আর এই পরিস্থিতিতে সন্দেহজনকও বটে। প্রত্যুত্তরে হোমস যা জিজ্ঞেস করলো তা সত্যি বিচিত্র। ওর এক্স্যাক্ট হাইটটা কত বলতে পারবেন? মিস্টার হোমস, তা বলা মুশকিল। ভারতীয় ছাত্রের চেয়ে ও লম্বা বটে, তবে গিলক্রিস্টের মতো অতটা নয়। আমার তো মনে হয় 5 ফুট 6 ইঞ্চির ধারে কাছে হবে। এটা দারুণ দরকারি পয়েন্ট, ওয়াটসন। আচ্ছা, গুড নাইট মিস্টার সোমস। বিস্ময়ে, হতাশায় সজোরে চেঁচিয়ে উঠলেন সোমস। এ কি, আপনি এখনই চলে যাচ্ছেন? পরিস্থিতিটা আপনি ঠিক বুঝতে পারছেন না মিস্টার হোমস, কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি আছি। কালকে পরীক্ষা, আর আজকে রাতের মধ্যে একটা কোনো ব্যবস্থা না করতে পারলে আমি খুব বিপদে পড়ে যাব। একটা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে আমি তো আর সেই পরীক্ষাটা হতেই দিতে পারি না। যেমন আছে তেমনই চলুক, কিচ্ছু রদবদল করবেন না। কাল ভোরেই এখানে আসছি আমি, তারপর এ বিষয়ে কথা হবে। আই হোপ তখন আপনাকে কিছু সলা পরামর্শ দিতে পারবো। ইতিমধ্যে কোনো কিছুরই পরিবর্তন করবেন না, কিছুরই নয়। বেশ, তাই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বিপদ দূর করবার একটা পথ আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। আর এই পিরামিড আকার মাটি ও পেন্সিলের কাটা টুকরোগুলো আমি নিয়ে গেলাম। গুড বাই। বাইরে এসে অন্ধকার চত্বরে দাঁড়িয়ে আবার জানলাগুলোর দিকে একবার তাকালাম। ভারতীয় ছাত্রটি তখনও ঘরময় পায়চারি করছে, অন্যদের দেখা গেল না। বড় রাস্তায় এসে হোমস জিজ্ঞেস করল, কি হে ওয়াটসন, কি মনে হয় তোমার? এ যেন ছোটোখাটো টেবিল গেম, অনেকটা 3 তাসের হাত সাফাইয়ের মতো, তাই নয় কি? 3 জন লোক রয়েছে এই হেঁয়ালিতে, এদের মধ্যেই একজন করেছে এই কাজ। তোমার পছন্দসই লোকটা কোনটা? আমার মতে ওপরতলা ছোকরাটাই দোষী। ওরই তো রেকর্ড সবচাইতে খারাপ। হ্যাঁ, ইন্ডিয়ান ছোকরাটাও কিন্তু ভারী ধরিবাজ। সারাক্ষণ ঘরময় পায়চারি করার মানেটা কি শুনি? তাতে কোনো দোষ নেই ওয়াটসন, অনেকেই পড়া মুখস্থ করার সময় ওরকম করে থাকে। কিরকম অদ্ভুতভাবে বাঁকা চোখে আমাদের দিকে তাকাচ্ছিল তো, দেখোনি? যদি পরীক্ষার আগের রাত্রের প্রতিটা মুহূর্ত তোমার কাছে মূল্যবান হয়, আর সেই সময় একদল অপরিচিত লোক তোমাকে এসে বিরক্ত করে, তাহলে তুমিও ওই একইভাবে তাকাতে। না ওয়াটসন, ওতে আমি দোষের কিছু দেখছি না। পেন্সিল, ছুরি সবই সন্তোষজনক, কিন্তু তবুও ওই লোকটাই যে সব গোলমাল করে দিচ্ছে। কোন লোকটা? কেন, চাকর ব্যানিস্টার। পুরো ব্যাপারটায় ওর ভূমিকাটা কি বলতো? আমার তো তাকে মোটামুটি সৎ বলেই মনে হলো।
আমারও তাই বিশ্বাস, আর সেটাই তো গোলমেলে ব্যাপার। কিন্তু কিসের জন্য একজন আপাদমস্তক নিরীহ মানুষ এভাবে... আরে ওই তো একটা বড় মণিহারি দোকান, ওখান থেকেই কাজ শুরু করা যাক। শহরে মোটামুটি ভালো মনোহারি দোকান 4টে। প্রত্যেক দোকানে ঢুকেই পেন্সিলের কাটা টুকরোগুলো দেখিয়ে হোমস ওই রকমই আরো একটা পেন্সিল কেনার জন্য অনেক চড়া দাম অফার করলো। কিন্তু সবাই এক বাক্যে জানালো যে সাধারণ পেন্সিল ওটা নয়, তাই ওই জিনিস স্টকে রাখা হয় না। হ্যাঁ, তবে অর্ডার দিলে আনিয়ে দেওয়া যাবে। ব্যর্থতা সত্ত্বেও বন্ধুবর খুব দমে গেছে বলে তো মনে হলো না। কৌতুক ছলে 2 কাঁধ ঝাঁকিয়ে হাল ছেড়ে দিল সে। তবে সেই কৌতুক পুরোপুরি নয়, আধা আধি। লাভ নেই মাই ডিয়ার ওয়াটসন, এই শেষ সূত্রটাও কোনো কাজে লাগলো না। কিন্তু ওটা ছাড়াই যে আমরা একটা কেস দাঁড় করাতে পারবো এতে কোনো সন্দেহ নেই। আরে ভায়া, 9টা বাজতে চললো যে। আসবার সময় আধো আধো গলায় ল্যান্ডলেডি বলে গিয়েছিল কড়াইশুঁটি তৈরি থাকবে 7:30টায়। দেখো ওয়াটসন, একে তো আমাদের ধোঁয়ার বিরাম নেই, তার ওপর খাবার সময়ের এই অনিয়ম, তোমার ওপর বাড়ি ছাড়ার নোটিশ পড়লো বলে, আর সেই সঙ্গে আমারও পতন অনিবার্য। কিন্তু তার আগেই আমাদের এই নার্ভাস টিউটর, তার কেয়ারলেস চাকর আর ওই 3 জন ছাত্রের সমস্যা আমাদের সমাধান করতেই হবে। সেদিন এই সম্পর্কে আর কোনো কথাই বলল না হোমস। দেরি করে ডিনার করার পরেও অনেকক্ষণ পর্যন্ত সে চিন্তায় ডুবে রইল। সকাল 8টায় সবে সাজগোজ শেষ করেছি, এমন সময় সে ঘরে ঢুকল। ওয়াটসন, সেন্ট লিউক্সে যাবার সময় হয়ে গেছে। ব্রেকফাস্ট না করলে চলবে তো? নিশ্চয়ই। আমরা গিয়ে নিশ্চিতভাবে কিছু না বলা পর্যন্ত মিস্টার সোমসের অস্বস্তি ঘুঁচবে না। নিশ্চিত করে বলার মতো কিছু পেয়েছো? মনে তো হয়। বলো কি, সিদ্ধান্তে পৌঁছতে পেরেছো তাহলে? পেরেছি মাই ডিয়ার ওয়াটসন, এই রহস্যের সমাধান আমি করেছি। কিন্তু টাটকা সাক্ষ্য প্রমাণ তুমি পেলে কি করে, আর কি বা পেলে? আহা, অকারণে কি ভোর 6টার মতো অসময়ে উঠেছি? ঝাড়া 2 ঘন্টা বেদম খাটতে হয়েছে ভায়া, আর কম করে 5 মাইল হেঁটেছি। দেখবার মতো বস্তুও পেয়েছি, এই দেখো। হাতটা মেলে ধরল হোমস। হাতের তালুতে নরম কালো কাদার 3টে ছোট পিরামিড। সে কি হোমস, কাল তো পেয়েছিলে মাত্র 2টো না? আর একটা পেয়েছি আজ সকালে। এটাই তো সহজ যুক্তির ব্যাপার যে 3 নম্বর যেখান থেকে এসেছে, 1 নম্বর আর 2 নম্বরের উৎপত্তিও সেখানেই। এখন চলো ওয়াটসন, বন্ধুবর সোমসের যন্ত্রণা লাঘব করে আসা যাক। হতভাগ্য টিউটারকে যখন তার ঘরে পেলাম, তখন তার অবস্থা সত্যিই শোচনীয়। আর কয়েক ঘন্টার মধ্যেই পরীক্ষা শুরু হবে, অথচ তখনও তার উভয় সংকটের যন্ত্রণা ঘুচেনি। হয় সব কথা তাকে প্রকাশ করতে হবে, আর না হয় কালপ্রিটটাকে পরীক্ষায় বসতে দিতে হবে। এহেন তীব্র উত্তেজনায় তিনি চুপ করে দাঁড়িয়েও থাকতে পারছিলেন না। হোমসকে দেখেই 2 হাত সামনে প্রসারিত করে ব্যাকুলভাবে ছুটে এলেন। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আপনি তাহলে এসেছেন। আমার ভয় হচ্ছিল হয়তো নিরাশ হয়ে হাল ছেড়ে দিয়েছেন আপনি। কি করি বলুন তো? পরীক্ষা শুরু করব? হ্যাঁ, শুরু করুন, পরীক্ষায় কোনো বাধা দেবেন না। কিন্তু ওই রাস্কেলটা? সে পরীক্ষা দেবে না। তার নাম জানতে পেরেছেন? মনে হয় পেরেছি। ব্যাপারটা যদি বাইরে প্রকাশ করতে না চান, তাহলে নিজেদের মধ্যেই একটা ছোটোখাটো বেসামরিক তদন্ত আদালত বসাতে হবে। সোমস, আপনি ওইখানে বসুন। ওয়াটসন, তুমি এখানে, আর আমি বসছি মাঝের আর্ম চেয়ারটায়। এবার আমাদের যেরকম গুরুগম্ভীর দেখাচ্ছে, তাতে যে কোনো অপরাধীর বুক ভয়ে কাঁপতে বাধ্য। দয়া করে ঘণ্টাটা বাজিয়ে দিন। ব্যানিস্টার ঘরে ঢুকল, আর আমাদের বিচারকের মতো হাবভাব দেখে সে বিস্ময়ে ও ভয়ে একটু পিছিয়ে গেল। হোমস বলল, দয়া করে দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, এবার ব্যানিস্টার, গতকালের ঘটনাটা আসলে কি ঘটেছিল বলবে কি? আতঙ্কে ব্যানিস্টারের মাথার চুল অবধি খাড়া হয়ে উঠল। আমি তো আপনাকে সবই বলেছি স্যার। আর কিছুই বলার নেই? আর কিছুই নেই স্যার। বেশ, তাহলে আমি কয়েকটা প্রশ্ন করছি। গতকাল তুমি যখন চেয়ারটায় বসেছিলে,
তখন কি এমন কোনো জিনিস লুকিয়ে রেখেছিলে যা থেকে বোঝা যেত ঘরে কে ঢুকেছিল? ব্যানিস্টারের মুখটা বিকৃত হয়ে উঠল। না স্যার, একদমই না। হোমস শান্তভাবেই বলল, এটা একটা প্রশ্ন মাত্র। স্বীকার করছি, এ কথা প্রমাণ করতে আমি পারবো না, তবে আর একটা জিনিস খুবই সম্ভব বলে মনে হচ্ছে আমার। মিস্টার সোমস পিছু ফেরা মাত্র বেডরুমে যে লোকটা লুকিয়েছিল তাকে তুমিই পালাতে সাহায্য করেছো। শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে নিল ব্যানিস্টার। ওখানে কেউ ছিল না স্যার। আহা, খুবই দুঃখের কথা ব্যানিস্টার। এতক্ষণ তুমি হয়তো সত্যিই বলছিলে, কিন্তু এখন তুমি মিথ্যে কথা বলছো। ব্যানিস্টারের মুখ এবার হঠাৎ ঔদ্ধত্যে কঠিন হয়ে উঠল। কোনো লোক ছিল না স্যার। ধীরে ব্যানিস্টার, ধীরে। না স্যার, কেউ ছিল না। তাহলে তো তুমি আর কোনো খবরই দিতে পারছো না দেখছি। দয়া করে ঘরের মধ্যে কিছুক্ষণ থাকো, শোবার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াও। মিস্টার সোমস, একটা রিকোয়েস্ট, দয়া করে আপনি গিলক্রিস্টের ঘরে গিয়ে তাকে একবার এখানে আসতে বলবেন। একটু পরেই গিলক্রিস্টকে সঙ্গে নিয়ে ফিরে এলেন সোমস। ভারী চমৎকার চেহারা ছেলেটির, ছিপছিপে লম্বা নমনীয় তনু, লাফিয়ে লাফিয়ে চলাফেরার ধরন দেখলেই বোঝা যায় কতখানি বিদ্যুৎ শক্তি লুকিয়ে আছে তার প্রতিটা পদক্ষেপে। চটপটে ক্ষিপ্রতায় মজবুত দেহখানি, মুখশ্রী সুন্দর আর অকপট। উদ্বেগ ঘন নীল দুটি চোখের দৃষ্টি সে বুলিয়ে নিল আমাদের প্রত্যেকের ওপর। আর তারপর তা স্থির হয়ে গেল দূরের কোণে দাঁড়িয়ে থাকা ব্যানিস্টারের ওপর। এবার তার চোখের তারায় দেখলাম নিরাবয়ব নৈরাশ্যের প্রতিচ্ছবি। হোমস বলল, দরজাটা বন্ধ করে দিন। মিস্টার গিলক্রিস্ট, এখন তো এই ঘরে শুধুমাত্র আমরা কজনই আছি, কাজেই আমাদের মধ্যে যা কথাবার্তা হবে তা আর কেউই জানতে পারবে না। তাই আমরা প্রত্যেকেই মন খুলে কথা বলতে পারি। মিস্টার গিলক্রিস্ট, আমরা জানতে চাই, একজন সম্মানিত লোক হয়েও গতকালের মতো একটা কাজ আপনি করলেন কিভাবে? টলমলিয়ে উঠে পিছু হটে গেল দুর্ভাগা তরুণ গিলক্রিস্ট। আতঙ্ক ও তিরস্কারে ভরা দৃষ্টিতে ব্যানিস্টারের দিকে তাকালো সে। আকুল কণ্ঠে চিৎকার করে উঠল ব্যানিস্টার, না 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 মিস্টার গিলক্রিস্ট, আমি 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 একটা কথাও বলিনি, একটাও না। বলনি, কিন্তু এই মাত্র বললে। মিস্টার গিলক্রিস্ট, এবার তো বুঝতেই পারছেন, ব্যানিস্টারের এই কথার পরে আপনি একেবারেই অসহায়। এখন খোলাখুলি স্বীকার করাই আপনার একমাত্র বাঁচার পথ। মুহূর্তের জন্য গিলক্রিস্ট তার দুই হাত তুলে নিজের ক্ষুব্ধ আবেগকে সংযত করার চেষ্টা করল, আর পর মুহূর্তেই সে হতাশ হয়ে টেবিলের পাশে বসে পড়ল। দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। হোমস সাদরে বলল, থামো থামো, মানুষ মাত্রেই ভুল হয়। আর তাছাড়া তোমাকে তো কেউ দাগি ক্রিমিনাল হওয়ার অপবাদ দিচ্ছে না। আমি যদি ঘটনার বিবরণটা মিস্টার সোমসকে বলি, তাহলে বোধহয় তোমার পক্ষে সুবিধা হবে। যদি আমার বলায় কোনো ভুল থাকে তুমি শুধরে দিও, অলরাইট? আচ্ছা থাক, তোমাকে কিছু বলতে হবে না। মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে তোমার প্রতি কোনো অবিচার আমি করছি না। মিস্টার সোমস, আপনি যখন বললেন যে আপনার ঘরে এই কাগজগুলো থাকার কথা কেউ জানতো না, এমনকি ব্যানিস্টারও না, তখনই ঘটনাটা আমার মনে একটা পূর্ণ আকার নিতে শুরু করলো। প্রিন্টিং প্রেসের লোকটার কথাই ওঠে না, কারণ সে তো তার নিজের অফিসেই ওটা দেখতে পারত। ভারতীয় ছাত্রটির কথাও আমার মনে হয়নি, কারণ প্রুফগুলো পাকানো অবস্থায় থাকলে কাগজগুলো আসলে কিসের তা তো তার পক্ষে জানা সম্ভব নয়। অপরপক্ষে একটা লোক সাহস করে ঘরে ঢুকবে আর ঠিক সেই দিনই কাগজগুলো টেবিলের উপর পড়ে থাকবে, এমন আকস্মিক যোগাযোগ তো হবার চান্স নেই। তাই সেটাও বাতিল করে দিলাম। যেই লোক ঘরে ঢুকেছে সে জেনেই ঢুকেছে যে কাগজগুলো টেবিলের ওপরেই আছে, কিন্তু সে কি করে জানলো? আপনার ঘরে যাবার পথে জানলাটা পরীক্ষা করে দেখেছিলাম। আপনি তখন ভেবেছিলেন কেউ ওই জানলা দিয়ে ঘরে ঢুকতে পারে কিনা সেইটা হয়তো আমি দেখছি, কিন্তু পরিপূর্ণ দিনের আলোয় অপোজিট সাইডের এতগুলো ঘরের লোকজনের চোখের সামনে
কেউ এ কাজ করতে পারে এ সম্ভাবনাটাও আপনার মাথায় এসেছিল, এইটা ভেবে তখন আমার খুব হাসি পেয়েছিল। রীতিমতো উদ্ভট ধারণা। যাকে আসলে আমি দেখতে চেষ্টা করছিলাম ওখান দিয়ে যেতে যেতে মাঝখানের টেবিলে কি আছে সেটা দেখতে হলে একটা লোকের কতখানি লম্বা হওয়া দরকার। আমি 6 ফুট লম্বা, তবুও বেশ চেষ্টা করে সেটা দেখতে পেয়েছিলাম। আমার চাইতে কম লম্বা কারোর পক্ষে সেটা দেখা কোনোভাবেই সম্ভব নয়। সো বুঝতেই পারছেন যে তখনই আমি ধরে নিয়েছিলাম যে আপনার 3 জন ছাত্রের মধ্যে কারো উচ্চতা যদি সাধারণের চেয়ে বেশি হয় তাহলে তার উপরেই দৃষ্টি দিতে হবে। ঘরে ঢুকে সাইড টেবিলের কথাটা আপনাকে আমি বলেছিলাম। গিলক্রিস্টের পরিচয় দিতে গিয়ে আপনি যখন বললেন যে সে লং জাম্পে ভালো দক্ষ, তার আগে পর্যন্ত মাঝখানের টেবিলের কথা আমার মাথায় আসেনি। মুহূর্তের মধ্যে সমস্ত ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। তখন শুধু দরকার ছিল আমার থিওরিকে সাপোর্ট করার জন্য কয়েকজন সমর্থক প্রমাণের। তাও শীঘ্রই পেয়ে গেলাম। যা ঘটেছিল তা শুনুন। এই যুবকটি বিকেলবেলা খেলার মাঠে গিয়ে লং জাম্প প্র্যাকটিস করছিল। সেখান থেকে ফেরার সময় লাফাবার জুতোই তার পায়ে ছিল। আপনি তো জানেন এইসব জুতোর তলায় প্রচুর স্পেশালাইজড কাঁটা থাকে, ফলে তখন শরীরটা আরও খানিকটা উঁচু হয়ে যায়। আপনার জানলার পাশ দিয়ে যাবার সময় তার উচ্চতার দরুন আপনার টেবিলের উপর প্রুফগুলো ও দেখতে পায় এবং অনুমানের সাহায্যেই সেগুলো কি তা বুঝতে পারে। তাতেও কোনো ক্ষতি হতো না, কিন্তু আপনার দরজার পাশ দিয়ে যাবার সময় তার নজরে পড়ল যে আপনার চাকর ভুল করে চাবিটা দরজায় রেখে গেছে। সহসা মনে হলো একবার ঢুকেই দেখি না ওগুলো সত্যি প্রুফ কিনা। কাজটা খুব বিপজ্জনক নয়, কারণ ধরা পড়লেও অনায়াসে বানিয়ে বলতে পারবে যে সে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছিল। লোভ বিশাল খারাপ জিনিস মিস্টার সোমস। তারপর যখন সে দেখল যে ওগুলো সত্যি সত্যি প্রুফ, তখন তাকে লোভ পেয়ে বসলো। তখন মিস্টার গিলক্রিস্ট তুমি জুতো জোড়া টেবিলের উপর রাখলে, আর জানলার পাশের টেবিলে তুমি কি রেখেছিলে? দস্তানা, জবাব দিল ছেলেটি। আর হোমস বিজয় গর্বে ব্যানিস্টারের দিকে তাকালো। এক্স্যাক্টলি, দস্তানা। দস্তানাগুলো চেয়ারের উপর রেখে প্রুফগুলো তুলে নেয় সে। একসঙ্গে সবগুলো নয়, একটা একটা করে নিয়ে নকল করা শুরু করে। ও ভেবেছিল টিউটর নিশ্চয়ই মেন গেট দিয়ে ঢুকবেন এবং জানলা থেকেই আপনাকে দেখতে পাবে সে। বাট উই অল নো দ্যাট আপনি ফিরে এলেন পাশের গেট দিয়ে। হঠাৎ একেবারে দরজার কাছে সে আপনার পায়ের শব্দ শুনতে পায়। পালাবার কোনো পথ নেই। দস্তানার কথা ভুলে গিয়ে জুতো জোড়া হাতে নিয়েই সে তীর বেগে শোবার ঘরে ঢুকে যায়। লক্ষ্য করে দেখুন টেবিলের উপর আঁচড়ের দাগটা একদিকে খুবই সামান্য, কিন্তু শোবার ঘরের দিকেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। এর থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে জুতো জোড়াকে ঠিক সেই দিকেই টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেইখানেই আশ্রয় নিয়েছিল দোষী। জুতোর কাঁটার গায়ে লেগে থাকা মাটি টেবিলের উপর পড়েছিল, আর দ্বিতীয়টা পড়েছিল শোবার ঘরে। এর সঙ্গে আরও একটু যোগ করে দিই, আজ সকালেই হাঁটতে হাঁটতে খেলার মাঠে গিয়েছিলাম আমি। গিয়ে দেখতে পেলাম লাফ দেওয়ার জায়গায় আঠালো কালো মাটির ব্যবহার করা হয়। তাছাড়াও কড়াত চেরা কাঠের গুঁড়ো কিছুটা ছড়িয়ে দেওয়া হয় উপরে, যাতে লাফাবার সময় অ্যাথলিট পিছলে না যায়। গুঁড়ো সমেত কাদামাটির নমুনাও খানিকটা নিয়ে এসেছি সাথে। কি মিস্টার গিলক্রিস্ট, যা বললাম সব ঠিক তো? ছাত্রটি ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে, বলল, হ্যাঁ স্যার, সবই ঠিক। সোমস বলে উঠলেন, ঈশ্বর, এই ছাড়া আর কিছুই কি তোমার বলার নেই? আছে স্যার, কিন্তু এই লজ্জাকর ব্যাপার প্রকাশ পাওয়ার আঘাতে হতবুদ্ধি হয়ে গেছি আমি। সারা রাত ছটফটিয়ে কাটানোর পর ভোরের দিকে এই চিঠিটা লিখেছিলাম আপনার কাছে। আমার পাপ কাজে আর ঢাকা নেই, এই খবর জানার আগেই লিখেছিলাম চিঠিটা। নিন স্যার, চিঠিখানা খুললেই দেখবেন আমি লিখেছি আমি মনস্থ করছি এই পরীক্ষা দেব না। রোডেশিয়ান পুলিশ একটা অফিসারের পদ অফার করেছে আমায়। আমি অবিলম্বেই দক্ষিণ আফ্রিকায় রওনা হচ্ছি। স্যার আমি খুবই দুঃখিত স্যার, আমাকে ক্ষমা করে দিন। সোমস বললেন, তাও ভালো। অসৎ উপায়ে যে তুমি সুবিধা নিতে চাওনি সেটা শুনেও ভালো লাগলো, কিন্তু তুমি তোমার মনোভাব হঠাৎ বদলালে কেন?
আঙুল তুলে ব্যানিস্টারকে দেখালো গিলক্রিস্ট। বলল, ওই সেই মানুষটা। এই লোকটাই আমাকে ঠিক পথে নিয়ে এসেছে, আমাকে আমার ভুলটা বুঝিয়েছে। হোমস বলল, এবার তুমিই বাকিটা বলো ব্যানিস্টার। আমি যা বললাম তা থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে একমাত্র তুমিই যুবকটিকে ধরিয়ে দিতে পারতে, কারণ তুমি এই ঘরেই ছিলে এবং ইচ্ছা করলেই বেরিয়ে যাওয়ার সময় দরজার তালা লাগিয়ে দিতে পারতে। তার পক্ষে জানলা দিয়ে পালিয়ে যাওয়াটা তো অবিশ্বাস্য। এবার দয়া করে বাকিটা খুলে বলো, কেন তুমি এরকম কাজ করেছিলে? আপনি যদি আগাগোড়া সবটা জানতেন তাহলে খুব সহজেই আমার এহেন আচরণের কারণ বুঝতে পারতেন। কিন্তু আপনি যতই চতুর হন না কেন, শত চেষ্টা করলেও ওই তথ্য আপনার পক্ষে জানা সম্ভব ছিল না। একসময় আমি মিস্টার গিলক্রিস্টের বাবা বুড়ো স্যার জাবেজ গিলক্রিস্টের বাটলার ছিলাম। উনি সর্বশান্ত হলে পরে এই কলেজের পরিচারক হিসেবে এলাম এখানে। কিন্তু দুর্দিনে পড়েছেন বলে আমার পুরনো মনিবকে আমি ভুলে যাইনি। সেই সব পুরনো দিনের কথা স্মরণ করে সাধ্যমতো তার ছেলের সেবা যত্ন করেছি। গতকাল চেঁচামেচি শুনে এ ঘরে আসা মাত্র প্রথমেই যা দেখলাম তা হলো ওদিককার চেয়ারের ওপর পড়ে থাকা মিস্টার গিলক্রিস্টের দস্তানা দুটো। এই দস্তানা আমি ভালোভাবেই চিনতাম এবং চকিতে এর অর্থও বুঝতে পারি। মিস্টার সোমসের চোখে পড়লেই ফাঁস হয়ে পড়বে সব কিছু, তাই ঝপ করে বসে পড়লাম চেয়ারটা। আপনাকে ডেকে আনার জন্য মিস্টার সোমস ঘরের বাইরে না যাওয়া পর্যন্ত আর চেয়ার ছেলে এক চুলও নড়লাম না। তারপরেই ছোট মনি বেরিয়ে এলো পাশের ঘর থেকে এবং তক্ষুনি সব স্বীকার করলো আমার কাছে। তাকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাই আমি তাকে যে বাঁচাতে চেষ্টা করব, এটাই কি স্বাভাবিক নয় স্যার? আচ্ছা বলুন তো, এটাই কি স্বাভাবিক নয় যে তার স্বর্গত পিতা যেভাবে তার সঙ্গে কথা বলতেন, তাকে যেভাবে বোঝাতে চেষ্টা করতেন যে এরকম কাজ করে লাভবান হওয়া তার সাজে না, আমিও ঠিক তাই করব? সেজন্য কি আপনি আমাকে দোষ দেবেন স্যার? নিশ্চয়ই না। হোমস উঠে দাঁড়িয়ে সানন্দে বলল, সোমস, আপনার ছোট্ট সমস্যাটির মীমাংসা তো হয়ে গেল। ওদিকে আমাদের ব্রেকফাস্ট অপেক্ষা করছে। আর মিস্টার গিলক্রিস্ট, আমি বিশ্বাস করি রোডেশিয়ায় উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। একবার তুমি নিচে নেমেছিলে, এবার আমরা দেখতে চাই ভবিষ্যতে কতটা উঁচুতে উঠতে পারো। আমাদের এবার তাহলে বেকার স্ট্রিট ফেরার পালা। ওয়াটসন, এসো। এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কনেন ডয়েলের লেখা শার্লক কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ 3 স্টুডেন্ট। গল্প পাঠে এবং ওয়াটসনের ভূমিকায় এনামুল, শার্লকের চরিত্রে ময়ূখ, মিস্টার সোমসের ভূমিকায় ব্রতদীপ, বাটলার সায়ন্তন, পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন, আবহ সঙ্গীত এবং গিলক্রিস্টের ভূমিকায় আমি মাইনুর। শুনছিলেন দ্য অ্যাডভেঞ্চার অফ 3 স্টুডেন্ট। এরকম আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।